আসসালামু আলাইকুম। স্ক্রিনে তোমরা যে ম্যাথটি দেখতে পাইতেছো সেটা বুয়েট 23-24 সেশনে আসছিল। ঠিক আছে? তো ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই কনসেপচুয়াল। ওকে। ম্যাথটা পিক করার কারণ এটাই নয় যে এটা শুধু বুয়েটে আসছে। এটা পিক করার অন্যতম একটা কারণ হচ্ছে যে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে? তো এই ম্যাথটা আমি স্পেসিফিক্যালি বলব না যে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার থেকে আসছে। আসলে এটা ২ টা চ্যাপ্টার ইউজ করে তুমি সলভ করতে পারো আলাদা ভাবে। নিউটনিয়ান বলবিদ্যা ইউজ করেও করতে পারো অথবা তুমি আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার ওই চ্যাপ্টারটার কনসেপ্ট ইউজ করেও করতে পারো। ঠিক আছে? তো আমরা এক করে দেখি। তো আমি একভাবে সলভ করব, তারপরে অন্যভাবেও সলভ করে দেখাবো। আর তোমাদের ভিতরে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা তো এটা দেখবেই। পাশাপাশি যারা বিগিনার লেভেলের আছো, মোটামুটি এত কিছুই জানো না, জাস্ট 9-10 এর ভালো ফিজিক্সের জ্ঞান আছে, তারাও এই কোশ্চেনটা আমি যেভাবে আমি এভাবেই পড়াবো যে তুমি এটা যদি দেখো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? ওকে, চলো শুরু করি। প্রথমেই আমরা নিউটনের বলবিদ্যা ইউজ করে করব। ওকে, এখানে কি বলছে? বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, 80 কিলোমিটার। রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। বিমানের ভর হচ্ছে কত? 10,000 কেজি। উড্ডয়নের জন্য ইঞ্জিনকে ন্যূনতম, এখানে লেখা আছে ন্যূনতম, ঠিক আছে? এটা দিয়ে তো কনফিউজ হইও না। ন্যূনতম কত বল দিতে হবে? তাহলে আমাদেরকে ফোর্স বের করতে হবে, এফ বের করতে হবে। ঠিক আছে? পাশাপাশি আমাদেরকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে রানওয়ের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2 এবং জির মান ভ্যালু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটার আমরা একটা সরল ডায়াগ্রাম আঁকার ট্রাই করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রানওয়েটা। ধরো এটা হচ্ছে আমাদের রানওয়েটা। ওকে, তো রানওয়ের উপরে কি আছে? উম, আমাদের প্লেনটা আছে। মনে করো এটা একটা প্লেন। আচ্ছা, প্লেনটা, এই রানওয়েটার দৈর্ঘ্য কত বলছে আমাদেরকে? রানওয়েটার দৈর্ঘ্য বলছে 100 মিটার। রানওয়েটার দৈর্ঘ্য বলছে 100 মিটার। এটাকে আমরা এস দ্বারা ডিনোট করতে পারি। ওকে, ওকে, হইল। তাহলে রানওয়েতে যখন বিমানটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তার মানে এটার আদি বেগ কত? 0। আচ্ছা, প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো? বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ বলছে। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে যখনই বিমানটা আমাদের মাটি থেকে উপরে উঠে যাবে, অর্থাৎ মাটি থেকে ঠিক উপরে উঠার জন্য এটা সর্বোচ্চ ভেলোসিটি হইতে হবে কত? অর্থাৎ সর্বনিম্ন ভেলোসিটি হইতে হবে কত? 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ বিমানটা শুরু করছে এখান থেকে। দেখো, এখান থেকে বিমানটা চলা শুরু করছে। তো বিমানটা এখান থেকে যদি চলতে সে যখন রানওয়ের একদম শেষ প্রান্তে যাবে, এখানে তার সর্বনিম্ন বেগ যদি 80 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলেই শুধুমাত্র সে উঠতে পারবে। এর থেকে কম হইলে সে উঠতে পারবে না। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আদিবেগ 0 হলেও এটার এই বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে এটার শেষ বেগ কত হবে? 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এটাকে আমরা এসআই ইউনিটে প্রকাশ করি। এসআই ইউনিটে প্রকাশ করলে কত আসে? 22.22 মিটার পার সেকেন্ড আসে আর কি। তো এটা কেমনে বের করতে পারি? সিম্পলি এইটিকে আমরা 3.6 দ্বারা ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলে মিটার পার সেকেন্ডে ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? এটা শর্টকাট। তুমি শর্টকাটটা শিখে রাখো। 22.22 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম। ওকে। আবার এখানে আরেকটা কনসেপ্ট তথ্য দেওয়া ছিল। তথ্যটা কি? ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ঘর্ষণ গুণাঙ্ক কিসের? আচ্ছা, রানওয়ের উপর যে বিমানটি চলবে, বিমানের যে কি আছে, যে এটা কি টায়ার, বিমানের টায়ারের সাথে কি রানওয়ের যে রাস্তার একটা ঘর্ষণ হবে না? সেই ওই রাস্তাটার ঘর্ষণ গুণাঙ্ক বলতেছে কত? এই রাস্তাটার ঘর্ষণ গুণাঙ্ক বলতেছে কত? 0.2। ওকে, তার মানে ঘর্ষণজনিত একটা বলও এখানে থাকবে। তাহলে আমাদেরকে কি কোশ্চেন করা হয়েছে? উড্ডয়নের জন্য ইঞ্জিনকে ন্যূনতম কত পরিমাণ বল দিতে হবে। তো আমরা প্রথমে যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবো, সেই অ্যাপ্রোচটা কি? সেই অ্যাপ্রোচটা হচ্ছে শুধুমাত্র নিউটনিয়ান বিদ্যা ইউজ করে কি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি সেটা। ঠিক আছে? এরপরে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার থিওরি ইউজ করে এই ম্যাথটা কিভাবে করবো সেটা দেখাই দিব। ওকে, তো শুরু করি। তো কি পরিমাণ বল এপ্লাই করতে হবে বলতেছে। তাহলে আমি মনে করি বিমানটির উপর আমি এফ পরিমাণ বল এপ্লাই করব। আবার যেহেতু ঘর্ষণ আছে, তার মানে এই ঘর্ষণের কারণে, ঘর্ষণ একটা বিপরীতমুখী বল না? আমি যেদিকে গতি, ঘর্ষণের কাজ কি? গতিরোধ করা। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বিমানটি যেদিকে গতিপ্রাপ্ত হয়েছে তার বিপরীত দিকে। তাহলে মনে করি এটাকে আমরা এফ কে দ্বারা ডিনোট করলাম। ওকে,
ওকে, তাহলে এখানে আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে কি পাই? নিউটন বলবিদ্যা থেকে জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ নেট ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ। এফ নেট, নেট ফোর্স। তাহলে দেখো এখানে নেট ফোর্স কত? নেট ফোর্স হচ্ছে এফ মাইনাস এফ কে, নাকি? বিমানটির উপর দুইটা বল আছে, একটা বল ফোর্স এফ এদিকে কাজ করতেছে, আর হচ্ছে এফ কে তার বিপরীত দিকে কাজ করতেছে। এখন নেট ত্বরণ কোন দিকে হবে? বিমানটি কোন দিকে যাবে? এইদিকে যাবে না? তার মানে অবশ্যই এফ বলটা বড় হবে, এই জন্য সেটা আগে লিখছি। তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ। এখন আমাদেরকে এ বের করতে হবে। এ কি? এই হচ্ছে আমাদের বিমানের ত্বরণ। বিমানের ত্বরণ আমরা কেমনে বের করতে পারি? এটা ইজি জিনিস না? বিমানের আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a, সরি মাইনাস না প্লাস হবে, কারণ আদি বেগ থেকে শেষ বেগ বেশি, 2as। ওকে, ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু পাই কত? 2as। কেন? কারণ ইউ এর ভ্যালু হচ্ছে 0। আমরা এখানে দেখতেছি ইউ এর ভ্যালু হচ্ছে 0। তারপর এখান থেকে a এর মান কত পাইতেছি? ভি স্কোয়ার বাই 2s। ব্যাস, এর ভ্যালু পেয়ে গেলাম। পাইলে এখন তাহলে আমরা কি করতে পারি? এফ ইজ ইকুয়ালস টু, এই এফ এর মান তো আমাদের বের করতে হবে, এফ ফোর্সটা, এফটাই তো বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু কত? এম এ প্লাস এফ কে। তাহলে এম এ প্লাস এফ কে, এফ কে ওই পাশে নিয়ে গেছি আর কি। তাহলে আমরা এখানে পাই এম ইন্টু এর ভ্যালু কত? ভি স্কোয়ার বাই 2s প্লাস এফ কে। তাহলে ভ্যালুগুলা বসাও। এম কত? এম হচ্ছে 10⁴, 10,000 আর কি, ইন্টু ভি কত? 22.22 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস, এস কত? 100, রানওয়ের দৈর্ঘ্য আর কি, প্লাস এফ কে। এফ কে মানে কি? ঘর্ষণ বল। তাহলে এফ ঘর্ষণ বল কেমনে বের করি আমরা? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ এম জি। ওকে, এফ কে ইজ ইকুয়ালস টু মিউ এম জি। তাহলে মিউ কত? 0.2 ইন্টু এম কত? 10⁻, আমি এটা নিচে লিখতেছি, 10⁴ ইন্টু জি কত? 9.8। তো তুমি যদি এটা ক্যালকুলেট করো তুমি কত পাবা? তুমি পাবা 44286, 44286.42 মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তোমরা তাও করে দেখিও। তাহলে আমরা এখানে পাইতেছি কত? এত নিউটন। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার আনসার। এটার আমরা কিলো নিউটনে নিতে পারি, সমস্যা নেই। 44.286 কেএন, অর্থাৎ কিলো নিউটন। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা গেল একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ, এভাবে তুমি করতে পারো। এবার আমরা আরেকটা অ্যাপ্রোচ দেখাবো, এটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা ইউজ করে এই ম্যাথটা সলভ করছি। এবারে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করে করবো। একই ম্যাথ আমরা কিভাবে করব? ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করে করব। ওয়ার্ক, নাম শুনছো? ওয়ার্ক এনার্জি থিওরেম, বাংলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, এটা খুবই ইউজফুল একটা টুল। যে এই থিওরেমটা ভালোভাবে বুঝতে পারে সে অনেক বাঘা বাঘা অঙ্ক কয়েক লাইনে করে ফেলতে পারে, অনেক বাঘা বাঘা অঙ্ক। তাহলে আমরা এই টুলটা ইউজ করে এখন আমরা আমাদের ম্যাথটা করব। ঠিক আছে, তো আমরা মূল ফেনোমেনা যা আছে সবকিছু কিন্তু বুঝতে পারছি। একটা রানওয়ে ছিল যার দৈর্ঘ্য 100 ছিল, আদি বেগ ছিল 0, শেষ বেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, আর আমি যদি এস এ ইউনিটে লিখি তাহলে 22.22 মিটার পার সেকেন্ড। ওকে, এতটুকু পাইলাম। তাহলে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? সেটা হচ্ছে সকল বল দ্বারা, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, সকল বল দ্বারা কৃত কাজ সমান, সমান সমান কি? সমান হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি, সরি আই এম সরি, শেষ বেগ না, এটা হচ্ছে আমাদের আহ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি গতিশক্তির পরিবর্তন সমান সমান কি? গতিশক্তির পরিবর্তন।
আচ্ছা, গতিশক্তির পরিবর্তন। আশা করি তোমরা থিওরেমটা বুঝতে পারছো। আর এটাকে আমি সাধারণত এভাবে বলি না, বাংলাতে বলি না, ইংলিশে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে সকল বল বলতে কি বোঝায়? ২ ধরনের বল থাকতে পারে। কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। সংরক্ষণশীল বল অথবা অসংরক্ষণশীল বল। ঠিক আছে? তো সব ধরনের বল, যেকোনো বল তুমি এখানে এপ্লাই করতে পারবা। ঠিক আছে? যেমন আমাদের এখানে যে আমরা ফোর্স যেটা এপ্লাই করতেছি এটার উপরে, বিমানটার উপরে বা এয়ারক্রাফটের উপরে, সেটা হচ্ছে আমাদের কনজারভেটিভ ফোর্স। কিন্তু অন্যদিকে বিপরীত দিক থেকে যে ঘর্ষণ বলটা এপ্লাই হইতেছে সেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে? তো আমরা ২ টাই ফোর্স দ্বারাই যে কৃতকাজ আছে সেটাকে এখানে অবশ্যই আমলে নিব। ঠিক আছে? কারণ এখানে সকল বল দ্বারা কৃতকাজ বুঝাইছে। তার মানে যে বল কনজারভেটিভ না নন কনজারভেটিভ সেটা তোমার দেখার দরকার নাই। যতগুলো বল এপ্লাই হইতেছে সবগুলা বল দ্বারা কৃতকাজ তুমি এখানে জাস্ট বসাই দিবা। ব্যাস হয়ে যাবে। ওকে, ডান। তাহলে এখন আমরা ম্যাথটা করি। তাহলে এটা যদি সিম্পলিফাইড ভার্সনটা আমি তোমাদেরকে বলি, সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে W is equals to চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, এটাকে আবার আমরা লিখতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তো বুঝছো, কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। ওকে, তাহলে ডাব্লিউ দ্বারা কি হইতেছে এখানে, এখানে এটা যদি আমাদের বিমানটা হইতো, এদিকে এফ ফোর্স আর এদিকে এফ কে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে এফ ফোর্স। তাহলে এই এফ যে কোনটা যেটা আমরা অ্যাপ্লাই করতেছি, তাহলে এফ ফোর্স দ্বারা কৃত কাজ কত হবে? এই এফ ফোর্স অ্যাপ্লাই করবো এখান থেকে 100 মিটার অব্দি। ঠিক আছে না? তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে 100 মিটার। তো আমরা এখানে লিখতে পারি এফ এস মাইনাস এফ কে ইন্টু এস। কারণ কি, এ পুরো পথ জুড়ে, পুরো পথ, পুরো 100 মিটার পথ জুড়েই তো কি হবে, আমাদের ঘর্ষণ বলটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে? তো আর এখানে মাইনাস সাইন কেন? কারণ ঘর্ষণ বল দেখতেছি আমরা বিপরীতমুখী, গতির বিপরীতমুখী, সরণের বিপরীতমুখী, এই কারণে। ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি কোনটা? এটা। এখানে, এখানে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কয়ার মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ এম ইউ স্কয়ার। তো এটাকে সিম্পলিফাই করি, এফ ইন্টু 100, এস এর ভ্যালু তো 100, মাইনাস এফ কে ইন্টু 100 ইজ ইকুয়ালস টু, দেখো ইউ এর ভ্যালু কিন্তু 0, তাহলে পুরো টার্মটা এখানে 0। তাহলে এখানে জাস্ট আমরা পাইতেছি হাফ এম ভি স্কয়ার্ড। তাহলে এখানে এফ এর ভ্যালুটা কত আসে? এফ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার প্লাস এফ কে ইন্টু 100 ডিভাইডেড বাই 100। ব্যাস হয়ে গেছে। এখানে এফ কে কত সেটা আমরা আগের কোশ্চেনে বলে দিছিলাম, আগের সলিউশনে, সেটা হচ্ছে মিউ এম জি। আর এখানে এম কত? এম হচ্ছে আমাদের যে বিমানের যে ভর আছে সেটা 10⁴ কেজি। এখন তোমরা এটা যদি সলভ করে দেখবে যে আগেরটার মতোই আনসার পাবো। আচ্ছা, তোমরা এটা সলভ করবা, অর্থাৎ জাস্ট ভ্যালুগুলো বসায় সলভ করে আমাকে আনসারটা বলবা যে তোমাদের মিলছে কিনা। ওকে, আর যদি তোমরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।